ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। চলে এলাম ইউনিট 2 এর সেকেন্ড পার্টে। লিটারেচার রিভিউ অংশটা আমাদের আলোচনা শেষ হয়ে গেছে। এরপর যে অংশটা আসছে তাকে আমরা বলছি রিসার্চ ডিজাইন। মাথায় রাখবে, আধুনিক রিসার্চে রিসার্চ ডিজাইনটা ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা আজ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যখন মাস্টার্স করবে এবং মাস্টার্স গ্র্যাজুয়েশন করাকালীন সামান্য কিছু থাকলেও মাস্টার্সে কিছু ছোটো ছোটো ডিজার্টেশনের কাজকর্ম করার সময় দেখবে তোমাকে একটা রিসার্চ ডিজাইন করতে হবে। জানি আমি রিসার্চ করি না কেন, তাই একটা ডিজাইনিং আমায় করতে হয় যে কীভাবে কাজটা হবে, তাকে বলা হয় রিসার্চ ডিজাইন। তো এই রিসার্চ ডিজাইন খুব গুরুত্বপূর্ণ। আগামী দিন তুমি যখন পিএইচডি করতে যাবে তখন তোমার যে গাইড থাকবেন তিনিও তোমায় বলবেন যে রিসার্চ ডিজাইন দাও। একটা রিসার্চের প্রাথমিক কাজ রিভিউ করা যেমন, তেমনই তার ডিজাইন তৈরি করা, এবং সেটা তোমার মাথায় থাকবে যে কীভাবে তুমি রিসার্চটা করছো। তো আমরা রিসার্চ ডিজাইন কাকে বলে বললেই প্রথমে যে বিষয়টা আলোচনা করে নেব সেটা হচ্ছে আর রিসার্চ ডিজাইন ইজ আ প্ল্যান, স্ট্রাকচার অ্যান্ড স্ট্র্যাটেজি। শব্দগুলো দেখো, একটা পরিকল্পনা এবং একটা গঠন প্রণালী এবং প্রকৌশল অফ ইনভেস্টিগেশন অফ রিসার্চ কোয়েশ্চেন অ্যান্ড প্রবলেম। রিসার্চ সম্পর্কিত কোনো সমস্যা সমাধানের জন্য একটি পরিকল্পনা, গঠন ও প্রক্রিয়াকে বা প্রকৌশলকে রিসার্চ ডিজাইন বলি। বোঝা গেল? অর্থাৎ খুব সহজ কথা বললে দেখো, আমরা তো আমাদের অনেকগুলো ক্ষেত্রে অনেক কাজ করি প্রাত্যহিক জীবনে। সেক্ষেত্রে ধরো পরীক্ষা পড়াশোনার ক্ষেত্রে হোক, আমরা কিন্তু একটা প্ল্যান, একটা স্ট্রাকচার, একটা স্ট্র্যাটেজি করে নিই। এই স্ট্র্যাটেজিতে আমরা পরীক্ষা দেব যাতে মার্কস ভালো পাই। কী জন্য? মার্কস ভালো পাওয়ার জন্য। তাহলে আমার যদি প্রবলেমটা হয় মার্কস ভালো পাওয়া, সেই মার্কস ভালো পাওয়ার প্রবলেমটা সলভ করার জন্য আমার দরকার একটা প্ল্যান, আমার দরকার একটা স্ট্রাকচার এবং একটা স্ট্র্যাটেজি। দিস থ্রি কল্ড রিসার্চ ডিজাইন। তো রিসার্চ ডিজাইন আর কিছুই না, এটা প্ল্যান, স্ট্রাকচার অ্যান্ড স্ট্র্যাটেজি হুইচ হেল্প টু ডেভেলপ আওয়ার রিসার্চ কোয়েশ্চেন আর প্রবলেমস। তো এইগুলোর তাহলে গুরুত্ব কী? নেসেসিটি অফ রিসার্চে যদি বলি তাহলে কী কী নেসেসিটি আমি পাবো দেখা যাক। দেখাও। নেসেসিটি অফ রিসার্চ 1, রিসার্চ পপুলেশন, চলক সম্পর্কে বা ধারণা। এই দুটো বিষয়। এখানে একটা কনফিউশন তোমাদের হতে পারে যে পপুলেশন বলতে কি বলছি। দেখো, এখানে এই পপুলেশন বা সমগ্রক যাকে বাংলায় বলি বা চলক, এর সাথে জনসংখ্যা বা পপুলেশনের কোনো সম্পর্ক নেই। আমি একটা উদাহরণ দিই, সমগ্রক কী। ধরো একটা স্কুলে ভূগোলের রেজাল্ট বা একটা কলেজে জিওগ্রাফির রেজাল্ট কেন ভালো হচ্ছে না সেটা নিয়ে তুমি আলোচনা করতে চাও। আমি চলে গেলাম সেমিস্টার 5-এর ক্লাসে। সেমিস্টার 5-এর ক্লাসের 50 জনের মধ্যে র্যান্ডাম আমি 10 জনকে নিলাম, নিয়ে তাদের রেজাল্ট সম্পর্কে, তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করতে বসলাম, এবং তার মাধ্যমে আমার অনুসন্ধান পর্বটা এই হবে যে এদের রেজাল্ট কেন ভালো হচ্ছে না, কীভাবে ভালো করা যায়। আমি একটা রিপোর্ট তৈরি করলাম। এটা হচ্ছে রিসার্চ করার একটা কৌশল, যে আমি অল্প কিছু জনকে নিলাম, তাকে আমি বলবো ভেরিয়েবলস নেওয়া। আবার এমন হয় যে কোনো রিসার্চ করতে গেলে আমি অল্প কিছু নয়, এন্টায়ার সমস্ত বিষয়টাকেই গ্রহণ করলাম। এই সমস্ত, ধরো ক্লাসে যদি 50 জন থাকতো, যদি 50 জনকেই আমি রিসার্চের উপাদান হিসেবে গ্রহণ করতাম, এদেরকে আমি একসাথে বলতাম সমগ্রক বা পপুলেশন। তোমরা স্ট্যাট করার সময় শিখবে শব্দগুলো। যে কটা ভেরিয়েবলস বা ডেটা আছে সব কটা ডেটাকে গ্রহণ করাকে সমগ্রক বলে। আলটিমেটলি এখানে পপুলেশন বা ইউনিভার্স মানে সমগ্রক। 50 জন থাকলে 50 জনকেই আমার রিসার্চের উপাদান হিসাবে কাজে লাগালাম, দেন ইট ইজ কল্ড ইউনিভার্স আর পপুলেশন। তাহলে সেইটা আমার ঠিক করতে হবে যে আমি কাদেরকে আমার ইউনিভার্স পপুলেশন হিসাবে নিলে পারফেক্ট হবে, কতজনকে নেব, বা র্যান্ডাম নেব, টোটাল নেব, এই কাজটা। দ্বিতীয়, লোকেশন। তাহলে কোন অংশের উপর আমার রিসার্চটা হবে সেটা গুরুত্বপূর্ণ। তৃতীয়, মেথডোলজি বা তথ্য সংগ্রহ প্রক্রিয়া। এখানে মেথডোলজি দুরকম হয়, তথ্য সংগ্রহের পর কীভাবে উপস্থাপন করব তারও মেথড হয়, কীভাবে সংগ্রহ করব তারও মেথড হয়। যেমন ধরো আমি ভাবলাম তথ্য সংগ্রহ করব, স্যাটেলাইটে যা যা ইনফরমেশান পাই সেগুলো গ্যাদার করে নিয়ে চলে আসবো, তারপর স্যাটেলাইট ইমেজারি যে ইনফরমেশান পেলাম সেটাই হবে আমার তথ্য। দ্বিতীয় একজন ভাবতে পারে আমি ওখানে খাতা কলম নিয়ে কিছু প্রশ্ন তৈরি করে যাব, ওই প্রশ্নগুলোকে ওখানকার অভিজ্ঞ মানুষদের জিজ্ঞাসা করব, ধরো আদিগঙ্গা সম্পর্কে।
তার মাধ্যমে কাজ এগোবো, অর্থাৎ কোয়েশ্চেনিয়ার শিডিউলের মাধ্যমে, এটাও হতে পারে। তো তথ্য সংগ্রহ করার পদ্ধতি আলাদা। সেকেন্ড, টাইপ অফ ইনফরমেশান, আমি কী কী ধরনের ইনফরমেশান গ্রহণ করব, ওয়েব ইনফরমেশান না নিজে বাস্তবে ইনফরমেশান গ্রহণ করব, স্যাটেলাইটের মাধ্যমে ইনফরমেশান গ্রহণ করব, সেইটা। পরবর্তী, সিলেক্ট অফ দ্য টাইম আর ইন্টারভেল অফ দ্য সার্ভে, যাকে আমরা বলতেও পারি যে রিসার্চ ক্যালেন্ডার। আমি কতদিন অন্তর অন্তর সার্ভে করতে যাব তার সময় ঠিক করা। ধরো তুমি একটা বন্যাপ্রবণ অঞ্চলে সার্ভে করতে গেলে শীতকালে ঘুরে ঘাড়ে চলে এলে, তোমার সার্ভেটা কিন্তু ডেফিনেটলি ইনভ্যালিড হবে। শীতকালে অজয় নদীর পার্শ্ববর্তী অঞ্চল সার্ভে করতে গেলে দেখবে অজয় নদীতে ক্রিকেট খেলা যাচ্ছে, তুমি এপার ওপার দৌড়ে যেতে পারছো, অজয় নদীর উপর দিয়ে হাইকিং হচ্ছে। তোমায় যেতে হবে বর্ষাকালে, তার বিভৎসতা দেখতে। বোঝা গেল? তো এইগুলো হচ্ছে টাইম সিলেক্ট করা এবং ইন্টারভেল, তুমি কবে যাবে। যেমন যদি বন্যাপ্রবণ কোনো অঞ্চল নিয়ে কাজ করো, তোমার প্রত্যেকটা বর্ষার পর ভিজিট করা উচিত, আর বর্ষার শেষে ভিজিট করা উচিত, বর্ষার আগে ভিজিট করা উচিত। তাহলে তিনটে সময়ে কী কী পরিবর্তন সেটা বুঝতে পারবে। এটা হচ্ছে ইন্টারভেল অফ দ্য সার্ভে। নেক্সট, কোয়েশ্চেনিয়ার শিডিউল অ্যান্ড সার্ভে প্ল্যানিং। বললাম আমি সার্ভে করার জন্য ওখানে যাওয়ার পর একটা পরিকল্পনা থাকবে কী কী ধরনের কাজ করব এবং কী কী প্রশ্ন করবো ওখানকার স্থানীয় মানুষদের। তাকে বলা হয় কোয়েশ্চেনিয়ার শিডিউল্ড। এতদিন থার্ড ইয়ার স্টুডেন্টদের এই শিডিউল নিজে হাতে বানাতে হতো, তোমাদেরও করতে হয় ভবিষ্যতে। কী কী প্রশ্ন করব তার তালিকা তৈরি করা। দেখবে তোমাদের একটা লিস্ট থাকে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন। তোমরা যখন কলেজ থেকে সার্ভেতে অনেকে গেছো বা যাবে, একটা লিস্ট ধরেই দেওয়া হয় যে তোমরা এই প্রশ্ন করবে, আপনার নাম কী, ঠিকানা কী, আপনাদের এখানে কী কী সমস্যা আসে বলুন, পানীয় জলের সোর্স কী, কাজের সুযোগ এখানে পান, স্থানীয় প্রশাসন কী কী সুযোগ সুবিধা দিয়েছে, এখানে কি বর্ষাকালে জল জমে যায়। দিস আর অল কোয়েশ্চেনিয়ার শিডিউল বা প্রশ্ন তালিকা। এবং সবশেষে রিপোর্ট রাইটিং। এবং রিপোর্ট রাইটিংটা কীভাবে হবে, কতটা গুণগত বা পরিমাণগত বিষয়ে রিপোর্ট রাইটিংয়ে গুরুত্ব পাবে সেইটা। দিস আর দ্য নেসেসারি স্টেপ অফ রিসার্চ ডিজাইন। নেক্সট, ইম্পর্টেন্ট অফ রিসার্চ ডিজাইন কী কী। প্রডিউসিং রিসার্চ, একটা রিসার্চ পরিচালনা করতে সাহায্য করে। ডাইরেকশন অফ রিসার্চ, রিসার্চের দিক নির্দেশনে সাহায্য করে, যে আমি এইভাবে রিসার্চ করবো সেটা ডিজাইন করে রাখলাম, মানে পূর্ব পরিকল্পনা, তাকে বলা হয় ডিজাইন। যেমন একজন ইঞ্জিনিয়ার বাড়ি তৈরি করার আগে ডিজাইন করেন, যেটা আমরা চোখে দেখতে পাই, যাকে ব্লু প্রিন্ট বলা হয়, প্ল্যানিং বলা হয়। তেমনভাবে একজন রিসার্চারও একটা ডিজাইন করে, নিজের স্ট্রাকচার বানায়, এইভাবে কাজ করব। নেক্সট, রিলেশনশিপ বিটুইন ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কোনো একটা রিসার্চে বিভিন্ন ভ্যারিয়েবলস থাকে, ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। সেটা ধরো বন্যার ক্ষেত্রে বন্যা প্রকৃত মানুষজন হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বন্যা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যদি হয় সে যখন তখন প্রভাব বিস্তার করতে পারে, এদের মধ্যে সম্পর্ক আলোচনা করা। এবং যে নিয়ে রিসার্চ করছি সেই রিসার্চের বিভিন্ন বিষয় থাকে, তাদের মধ্যে সম্পর্ক আলোচনা। এই হচ্ছে রিসার্চের গুরুত্বপূর্ণ দিক। চলে আসা যাক এলিমেন্টস অফ রিসার্চ ডিজাইন। একটি রিসার্চ ডিজাইনে কী কী এলিমেন্ট থাকে। প্রথম এলিমেন্ট, রিসার্চ প্রপোজাল। রিসার্চ প্রপোজাল মানে কি, ধরো তুমি রিসার্চ করতে চাও, তো তোমার গাইডের কাছে বা সেই অধ্যাপকের কাছে বা সেই ইনস্টিটিউশনে তুমি রিসার্চ করতে চাইলে বা পেপার প্রেজেন্ট করতে চাইলে তোমাকে রিসার্চ প্রপোজাল জমা দিতে হয়। অর্থাৎ তোমার রিসার্চ হবে অনেক মোটা ভলিউমের একটা কাজ, সে সম্পর্কে সংক্ষেপে তুমি জানাবে। সংক্ষেপ মানে কত, আনুমানিক 1000 শব্দে একটা সিনপসিস দেবে তুমি, মানে যেখানে সংক্ষেপে লেখা থাকবে রিসার্চ সম্পর্কে, তাকে বলা হয় রিসার্চ প্রপোজাল, যেখানে ছোট করে জানানো থাকে যে কী নিয়ে রিসার্চ করতে চাইছি। সেকেন্ড, রিসার্চ ডিজাইন এলিমেন্ট, রিসার্চ রিভিউ করা। রিসার্চ ডিজাইনের দ্বিতীয় এলিমেন্ট, রিভিউ সম্পর্কে আমি আগেই বলেছি। তৃতীয়, রিসার্চ হাইপোথেসিস। রিসার্চ হাইপোথেসিস মানে হচ্ছে আমি যে লিটারেচার রিভিউ পড়লাম, আমি ভিজিট করলাম, সেখান থেকে আমি যে অভিজ্ঞতাটা লাভ করলাম, সেই অভিজ্ঞতার মাধ্যমে আমি একটা পূর্ব পরিকল্পিত ফলাফল ভাবতে পারি যে এইভাবে কাজ করলে এই ধরনের বিষয়গুলো আমি পাবো, তাকে বলা হয় রিসার্চ হাইপোথেসিস। যখন মনে হয় যে তাহলে তো আমি ভালো বিষয় পাবো, তখন আমি রিসার্চটাকে এগিয়ে নিয়ে যাই। যদি মনে হয় যে খুব একটা স্ট্রং বিষয় পাচ্ছি না, তখন রিসার্চটাকে আমরা বাতিল করতে পারি। হাইপোথেসিস কিন্তু ওয়েল প্রুফ নয়। হাইপোথেসিস মানে আমার অনুমান আমার রিসার্চ থেকে কী ফলাফল প্রাপ্ত হবে, তাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তীকালে রিসার্চের কাজ। নেক্সট, রিসার্চ অবজেক্টিভস।
এর মাধ্যমে রিসার্চের উদ্দেশ্যগুলো আমি ঠিক করতে পারি, কী কী উদ্দেশ্য রিসার্চ করব, কোন কোন লক্ষ্য নিয়ে রিসার্চ করব। ধরো কোনো একটা নদীর বন্যা প্রবলিত অঞ্চলকে বন্যামুক্ত করা আমার রিসার্চের একটা উদ্দেশ্য হতে পারে। সেখানকে যেন বন্যার জলে মানুষ প্লাবিত না হয়, সেটা কৃষিকাজে ব্যবহার করা যায়, অতিরিক্ত জল অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা যায়, তার পরিকল্পনা হচ্ছে উদ্দেশ্য। তেমনভাবেই নেক্সট ইউনিভার্স ও সমগ্র কথা যে বললাম, কী কী বিষয় বা কতটুকু বিষয়কে গ্রহণ করব, তাকে ইউনিভার্স বা সমগ্র পপুলেশন বা চলক অংশ বলছি। অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল ডেটা হিসেবে কাজ করবে, যে তুমি কতটুকু এরিয়া নিয়ে কাজ করবে, কত মানুষকে সার্ভে করবে, কত মানুষের সমস্যা জানবে, দিস অল আর দ্য ইউনিভার্স। নেক্সট ডেটা কালেকশন মেথড, কীভাবে ডেটা কালেকশন করব, অর্থাৎ এই যে বললাম স্যাটেলাইটের মাধ্যমে না নিজে ফিজিক্যালি গিয়ে, দিস আর কল ডেটা কালেকশন মেথড। ডেটা অ্যানালাইসিস মেথড, কালেকশন করে এটাকে আমি তো প্রস্তুত করে এরকম একটা পেপার প্রেজেন্ট করব, তো প্রেজেন্টেশনে অ্যানালাইসিস মেথড কী হবে, গাণিতিক পদ্ধতির ব্যবহার বেশি থাকবে না বিবরণ বেশি থাকবে, নাকি স্যাটেলাইট ইমেজারি ব্যবহার করে জিআইএস টেকনিকের ব্যবহার বেশি থাকবে, তা নির্দিষ্ট করা। নেক্সট টাইম টেবিল অর রিসার্চ ক্যালেন্ডার, যেটা আগেও বললাম রিসার্চ করার ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা গুরুত্ব দিই রিসার্চ ক্যালেন্ডার, কতদিন অন্তর অন্তর আমার রিসার্চের জন্য সার্ভে করতে যাওয়া উচিত, কোন কোন সময় যাওয়া উচিত, এইসব। এবং সবশেষে মেকিং বাজেট, একটা রিসার্চ পরিকল্পনা প্ল্যানিং বাজেট তৈরি করা, অর্থাৎ কোন কোন সময় কী কী কাজ করা হবে এবং কোন কাজে কত কম বেশি খরচ হতে পারে, তোমার স্কলারশিপের সাথে সেটা কতটা ভারসাম্যযুক্ত হচ্ছে, কিভাবে সার্ভে করতে গেলে তোমার ব্যয় কম হবে, ইত্যাদি পুরো পরিকল্পনাকে রিসার্চ বাজেট বলা হয়, যেটা তুমি এগিয়ে নিয়ে যাবে। কারণ প্রত্যেক রিসার্চারকে একটা নির্দিষ্ট টাকা দেওয়া হয়, যারা ফেলোশিপে রিসার্চ করে তাদেরকে টাকার পরিমাণটা একটু বেশি থাকে, তো সেই অনুযায়ী রিসার্চ বাজেট তারা করে, যদিও সত্যি সেই বাজেট অনুযায়ী খরচ তেমন হয়তো হয় না, তবুও একটা প্রয়োজন হয় রিসার্চ বাজেট করার। তো এইগুলো হচ্ছে রিসার্চের মূল এলিমেন্টস। এছাড়া যদি বলি যে রিসার্চ বিষয় অন্তর্গত বিভিন্ন ধরনের ডিজাইনিং হয়, কত ধরনের ডিজাইনিং হতে পারে, বা একটা রিসার্চেই একাধিক ডিজাইন কাজে লাগে, যেমন স্যাম্পল ডিজাইন। রিসার্চের শুরুতে রিসার্চ কী কী পদ্ধতি ও নমুনা সংগ্রহ করব আমি একটা প্ল্যান করলাম, একে বলি স্যাম্পল ডিজাইন। কীভাবে রিসার্চকে আমি অবজার্ভ করব তাকে অবজারভেশন ডিজাইন বললাম, সেটা সার্ভে শিডিউলের মাধ্যমে করব, না আমি ফিজিক্যালি বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে গিয়ে কাজ করার মাধ্যমে করব, নাকি সেকেন্ডারি ডেটা ইউজ করব, মানে আগে কাজ আছে সেগুলোর সাহায্যে কাজ করব, তাকে বলা অবজারভেশন। কোয়ান্টিটেটিভ, কী কী উপাদান কত সংখ্যক পরিমাণ আমি পর্যবেক্ষণ করবো, তাকে বলা হয় কোয়ান্টিটেটিভ মেথড। বুঝতে গেলে যে বললাম যে তুমি একটা গ্রামে আর্থসামাজিক অবস্থা দেখতে গেছো, গ্রামে থাকে 5,000 মানুষ, ধরে নিলাম তুমি সেখান থেকে 500 মানুষকে সার্ভে করছো, তাহলে কী কী উপাদান সার্ভে করবো, কতজনকে করবো, সেটা আমাকে ঠিক করতে হবে। দিস ইজ কল কোয়ান্টিটেটিভ ডিজাইন, পরিসংখ্যানগত নকশা। কোয়ালিটেটিভ, গুণগত মান, কোন কোন উপাদানের গুণগত বিশ্লেষণ করব সেই বিষয়টা, অর্থাৎ গ্রামের মানুষের কোন বিষয়গুলো গুরুত্ব দিলে আমার সেখানে রিসার্চ সম্ভব হবে, তাদের কাজকর্ম, তাদের জীবিকার সুযোগ, তাদের বাড়িঘর, জীবনযাপনের মান, এগুলো যদি বেশি গুরুত্ব দিই তাহলে রিসার্চ আমার উন্নত হবে। দিস আর কল কোয়ালিটেটিভ ডিজাইন। অ্যান্ড দ্য লাস্ট অপারেশনাল ডিজাইন, অর্থাৎ পুরো রিসার্চের কাজটা কী প্রক্রিয়ায় সম্পাদন হবে, কী প্রক্রিয়ায় নমুনা পর্যবেক্ষণ তথা তথ্য পরিসংখ্যান সংগ্রহ করার কার্য সম্পাদন হবে, তা আমাকে সাহায্য করবে এই বিষয়টা। বোঝা গেল? তো এই হচ্ছে রিসার্চ ডিজাইনের মূল কাজ। প্রতিটা রিসার্চের আগে একটা রিসার্চ ডিজাইন আমাদের করা হয়, মানে একটা ড্রাফট থাকে, সেখানে পরপর লিস্ট আপ করে প্ল্যান থাকবে। এইভাবে আমি ধরো 3 বছরে যদি পিএইচডি রিসার্চ হয়, তাহলে প্রথম 6 মাস কী করবো, পরের 6 মাসে কী করবো, তারপর কী করব, এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া। 6 মাসকে আবার 3 মাস করে ভেঙে একটা 3 বছর দেখালাম। এই টাইম টেবিল তৈরি করে প্রত্যেক 6 মাস অন্তর কী কী কাজ হবে, কভার ফিল্ড ভিজিট থাকবে, পুরো ব্যাপারটাকে রিসার্চ ডিজাইন করা হয়েছে বলা হয়। তো প্রত্যেকজন রিসার্চার এই রিসার্চ ডিজাইন করে। আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো শিখছি, কীভাবে একজন রিসার্চার রিসার্চ করে। তো এর আগে এই সুযোগগুলো কখনো ছিল না, আমরাও আমাদের সময় পাইনি, পরবর্তীকালে ছোটো ছোটো রিসার্চ করতেই এগুলো শিখতে হয়েছে বা হয়। তোমরা এখনই সেই সুযোগটা পাচ্ছ, যাবতীয় ক্ষেত্রে এটা কাজে লাগবে, এবং তোমাদের পরবর্তী সেমিস্টারে যে ছোটো রিসার্চের পার্ট রয়েছে সেক্ষেত্রেও কাজে লাগবে, এবং পরবর্তীকালে যারা নিয়ে এগোবে তাদের তো অবশ্যই কাজে লাগবে। আমাদের ইউনিট 2 এখানেই শেষ হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি এই সম্পর্কিত রাইট আপ আপাতত পাঠিয়ে দেবো। ওকে, ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ।